আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। পশ্চিমবঙ্গের ভোট, দিল্লির নীরব কৌশল এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের সমীকরণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মোড়। শেখ হাসিনাকে মাইনাস করে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, ড শাম্মী আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার রাজনীতি আবারও এক জটিল মোড়ে দাঁড়িয়ে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এবং আন্তর্জাতিক শক্তিগুলোর নীরব অবস্থান সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত সমীকরণ। এই সমীকরণের কেন্দ্রে একটি নাম বারবার ফিরে আসছে: শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি শুধুমাত্র একজন নেতা নন, বরং একটি ধারাবাহিকতার প্রতীক, একটি উন্নয়নমুখী রাষ্ট্রের স্থপতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে একটি পরিচিত মুখ। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে তাকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা, বিতর্ক এবং নতুন করে প্রত্যাবর্তনের সম্ভাবনা। দিল্লির নীরবতা, দুর্বলতা নাকি কৌশল? শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বা রাজনৈতিক সংকটের পর দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মহলে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল: ভারত কি সরাসরি হস্তক্ষেপ করবে? কারণ দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা ছিলেন একটি নির্ভরযোগ্য সেতুবন্ধন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দিল্লি সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি, না কোনো সামরিক হস্তক্ষেপ, না কোনো তড়িঘড়ি কূটনৈতিক ঘোষণা, বরং একটি নীরবতা। এই নীরবতা অনেকের কাছে দুর্বলতা মনে হলেও বিশ্লেষকদের মতে এটি ছিল একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। ভারতের নীতি নির্ধারণী মহলের গুরুত্বপূর্ণ তিনটি নাম, অজিত ডোভাল, এস জয়শঙ্কর এবং অমিত শাহ, এই পরিস্থিতিকে সরাসরি মোকাবিলা না করে একটি ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি গ্রহণ করেন বলে ধারণা করা হচ্ছে। কারণ সরাসরি হস্তক্ষেপ মানেই আন্তর্জাতিক চাপ, বিশেষ করে পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া। ডিপ স্টেট তত্ত্ব ও রাজনৈতিক পতনের বর্ণনা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনকে ঘিরে বিভিন্ন মহলের নানা তত্ত্ব উঠে এসেছে। কেউ এটিকে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ আন্তর্জাতিক প্রভাবের কথা বলছেন। কিছু বিশ্লেষণ মতে একটি মেটিকিউলাস ডিজাইন বা সুপরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটেছে, যেখানে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই আলোচনায় মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গও উঠে এসেছে। তবে এসব বিশ্লেষণ এখনও বিতর্কিত এবং নিশ্চিতভাবে প্রমাণিত নয়। অর্থনৈতিক বাস্তবতা, ভূগোলের শক্তি। রাজনৈতিক উত্তেজনার মাঝেও একটি বিষয় পরিষ্কার হয়ে উঠেছে: অর্থনীতি ও ভূগোলের বাস্তবতা। বাংলাদেশ ভারত বাণিজ্য, জ্বালানি আমদানি, খাদ্য সরবরাহ, এসব ক্ষেত্রে ভারতের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। অর্থনৈতিক সংকটের সময় চাল, পেঁয়াজ, জ্বালানি সব ক্ষেত্রেই ভারতের ওপর নির্ভরশীলতা স্পষ্ট হয়ে ওঠে। এতে একটি গুরুত্বপূর্ণ বার্তা সামনে আসে: রাজনীতি যাই হোক, বাস্তবতা অনেক সময় ভিন্ন। পশ্চিমবঙ্গ, কৌশলের কেন্দ্রবিন্দু। এই পুরো সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ভৌগোলিকভাবে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত এই রাজ্যটি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকা তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় থাকলেও ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করেছে। যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটি একই রাজনৈতিক লাইনে চলে আসবে। এর ফলে সীমান্ত নীতি, বাণিজ্য এবং নিরাপত্তা সব ক্ষেত্রেই একটি একক কৌশল তৈরি করা সহজ হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা। এই জায়গাতেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: পশ্চিমবঙ্গের নির্বাচন কি সত্যি বাংলাদেশের রাজনীতির চাবিকাঠি হয়ে উঠবে? শেখ হাসিনার ফিরে আসা কি শুধু সময়ের অপেক্ষা? দর্শক, আপনি কি মনে করেন, পশ্চিমবঙ্গের নির্বাচন কি সত্যি বাংলাদেশের রাজনীতির চাবিকাঠি হয়ে উঠবে? শেখ হাসিনার ফিরে আসা কি শুধু সময়ের অপেক্ষা? আপনার মতামত জানাতে ভুলবেন না। বাংলাদেশের রাজনীতি আবারও এক অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি। এটি আর শুধুই অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয়, বরং এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতি, বিদেশি প্রভাব এবং একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ভবিষ্যৎ কাঠামো।
সাম্প্রতিক এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড শাম্মী আহমেদের করা একটি দাবি এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। তার বক্তব্য অনুযায়ী মার্কিন দূতাবাস থেকে তাকে সরাসরি একটি প্রস্তাব দেওয়া হয়েছিল দলীয় প্রধান শেখ হাসিনাকে দাঁত দিয়ে একটি রিফাইন্ড আওয়ামী লীগ বা পুনর্গঠিত দল তৈরি করার বিষয়ে ভাবতে। এই বক্তব্য সামনে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা, কৌতূহল এবং স্বাভাবিকভাবেই সন্দেহ। অভিযোগের গুরুত্ব কেবল একটি মন্তব্য নয়। ড শাম্মী আহমেদের এই বক্তব্যকে অনেকেই একটি অভিযোগ হিসেবে দেখলেও এর রাজনৈতিক তাৎপর্য অনেক বড়। কারণ এখানে প্রশ্ন উঠছে, একটি সার্বভৌম দেশের রাজনৈতিক দল পুনর্গঠনের বিষয়ে কি সত্যিই কোনো বিদেশি কূটনৈতিক মহল আগ্রহ দেখাতে পারে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে কূটনীতিতে পরামর্শ, মতামত বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা নতুন কিছু নয়। কিন্তু কোনো নির্দিষ্ট নেতাকে বাদ দিয়ে একটি দল পুনর্গঠন করার প্রস্তাব যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেটি স্বাভাবিক কূটনৈতিক আচরণের বাইরে চলে যায়। এই অভিযোগের কেন্দ্রে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে বহুমাত্রিক। মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন এসব ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রায়ই তাদের অবস্থান জানিয়ে থাকে। তবে এই ধরনের সরাসরি দলীয় পুনর্গঠনের ইঙ্গিত এটি একটি নতুন ও স্পর্শকাতর প্রশ্ন তৈরি করে। ড শাম্মীর জবাব, দল গণতান্ত্রিক, সিদ্ধান্ত কাউন্সিল নেবে। ভিডিও বার্তায় ড শাম্মী আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল এবং দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিবর্তন বা সিদ্ধান্ত কেবলমাত্র কাউন্সিলের মাধ্যমেই নেওয়া সম্ভব। এই জবাবটি কেবল একটি প্রতিক্রিয়া নয়, এটি একটি রাজনৈতিক অবস্থান। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে দলীয় কাঠামো বা নেতৃত্ব নির্ধারণের বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ, যেখানে বাইরের কোনো প্রভাব গ্রহণযোগ্য নয়। এই অবস্থান আওয়ামী লীগের ঐতিহ্যগত রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেখানে দলীয় ঐক্য, নেতৃত্বের ধারাবাহিকতা এবং সাংগঠনিক কাঠামোকে গুরুত্ব দেওয়া হয়। নিষিদ্ধ সংগঠন প্রসঙ্গ, বাস্তবতা না রাজনৈতিক ভাষ্য? ড শাম্মী আহমেদ তার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন, যার কারণে বিদেশি কূটনৈতিকরা প্রকাশ্যে যোগাযোগ এড়িয়ে চলছেন। এই বক্তব্যটি নিজেই একটি বড় প্রশ্ন তৈরি করে, কারণ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ হিসেবে চিহ্নিত করা হলে সেটি শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক বাস্তবতা তৈরি করে, যার প্রভাব পড়ে আন্তর্জাতিক যোগাযোগ, কূটনৈতিক সম্পর্ক এবং দলীয় কার্যক্রমের ওপর। তবে একই সঙ্গে তিনি এটিও জানিয়েছেন যে আনঅফিসিয়াল বা অপ্রাতিষ্ঠানিক যোগাযোগ এখনও চলছে। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় যে প্রকাশ্যে দূরত্ব থাকলেও আড়ালে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। কূটনীতির গ্রে জোন, আনঅফিসিয়াল যোগাযোগের বাস্তবতা। আন্তর্জাতিক কূটনীতিতে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল এই দুই স্তরই গুরুত্বপূর্ণ। অনেক সময় সংবেদনশীল বিষয়গুলো প্রকাশ্যে আলোচনা করা সম্ভব হয় না, তখন তা অনানুষ্ঠানিক পর্যায়ে চালানো হয়। ড শাম্মী আহমেদের বক্তব্য অনুযায়ী ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক এবং সেই বৈঠকের নোট টপ লেভেলে পাঠানোর বিষয়টি এই গ্রে জোন কূটনীতির একটি উদাহরণ। এই ধরনের যোগাযোগের মাধ্যমে একদিকে তথ্য বিনিময় হয়, অন্যদিকে সম্পর্ক বজায় রাখা হয়, যদিও তা প্রকাশ্যে স্বীকার করা হয় না। রিফাইন্ড আওয়ামী লীগ ধারণা, রাজনৈতিক পুনর্গঠন না কৌশলগত চাপ? রিফাইন্ড আওয়ামী লীগ এই শব্দবন্ধটি নিজেই একটি বড় প্রশ্ন তৈরি করে। এর অর্থ কি? এটি কি একটি নতুন নেতৃত্ব, নাকি একটি সংস্কারকৃত দল, নাকি এটি কেবল একটি কূটনৈতিক ধারণা যা বাস্তবে প্রয়োগযোগ্য নয়? বিশ্লেষকদের মতে এই ধরনের ধারণা সাধারণত তখনই আসে যখন কোনো দলকে রিফর্ম বা পুনর্গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। তবে সেটি যদি বাইরের পক্ষ থেকে আসে, তাহলে সেটি রাজনৈতিক চাপ হিসেবে বিবেচিত হতে পারে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এটি কি সত্যি একটি প্রস্তাব ছিল, নাকি একটি আলোচনার অংশ যা ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে? শেখ হাসিনা নেতৃত্বের কেন্দ্রবিন্দু। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছেন শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন এবং দলটির পরিচয় অনেকাংশেই তার সঙ্গে জড়িয়ে গেছে। এই অবস্থায় তাকে মাইনাস করে দল পুনর্গঠনের ধারণা এটি শুধু একটি রাজনৈতিক প্রস্তাব নয়, এটি একটি বড় সাংগঠনিক ও আদর্শিক প্রশ্ন তৈরি করে। কারণ একটি দলের নেতৃত্ব শুধু প্রশাসনিক বিষয় নয়, এটি তার ইতিহাস, আদর্শ এবং সমর্থকদের আবেগের সঙ্গে যুক্ত। রাজনৈতিক প্রতিক্রিয়া, কৌতূহল, সন্দেহ ও মেরুকরণ। ড শাম্মীর এই বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে গুরুতর অভিযোগ হিসেবে দেখছেন, কেউ এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে ব্যাখ্যা করছেন, আবার কেউ বলছেন এটি একটি কৌশলগত বার্তা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সেখানে একদিকে রয়েছে সমর্থন, অন্যদিকে রয়েছে প্রশ্ন। প্রশ্নের উত্তর কোথায়? সবশেষে প্রশ্নটি থেকেই যায়, এই অভিযোগ কতটা বাস্তব? এটি কি সত্যি একটি কূটনৈতিক প্রস্তাব ছিল নাকি একটি রাজনৈতিক ব্যাখ্যা? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে নতুন করে একটি আলোচনার জন্ম দিয়েছে। এটি শুধু একটি বক্তব্য নয়, এটি একটি আয়না যেখানে প্রতিফলিত হচ্ছে রাজনীতি, কূটনীতি এবং ক্ষমতার জটিল সম্পর্ক। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আরও তথ্য সামনে আসবে, কিন্তু ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো থেকেই যাবে। আর সেই প্রশ্নই হয়তো নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক আলোচনার দিক নির্দেশনা।